গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমাদের টপিক হলো পপুলেশনের সাধারণ জিনগত রোগ, কমন জেনেটিক ডিজিজেস ইন পপুলেশন। আচ্ছা, তোমাদের ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী পপুলেশনের কয়েকটি জিনগত রোগ হিসাবে 3টি রোগের আলোচনা করা হয়েছে: থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। আজকের টপিক হলো থ্যালাসেমিয়া। জিনগত রোগ বা বংশগত রোগ, অর্থাৎ যেগুলো বংশানুক্রমে বাহিত হয়, ঠিক আছে, সেগুলোকে বলছি আমরা কি বংশগত রোগ। আচ্ছা, প্রথমেই আসছি আমরা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এই রোগটার নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। এটা একটা বংশগত রোগ, ঠিক আছে। জিনগত ত্রুটির ফলে হিমোগ্লোবিনের পরিমাণ কি হয়, এক্ষেত্রে কমে যায় এবং রক্তাল্পতা বা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি অ্যানিমিয়া, ঠিক আছে, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। আর রোগীর হিমোগ্লোবিনের পরিমাণ যদি খুবই কমে যায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী করতে হয়, রোগীকে যথাসময়ে পরিমাণ মতো রক্ত নিতে হয়। আর রক্ত না নিতে পারলে কিন্তু রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর হিমোগ্লোবিনের অভাবের জন্য কি হয়, রক্তে অক্সিজেন বহন ক্ষমতা কমে যায়। আমরা রক্তের লোহিত রক্তকণিকার কাজে পড়েছিলাম যে হিমোগ্লোবিন কি করে, রক্তের শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করে, অর্থাৎ প্রত্যেকটা কোষে অক্সিজেন পরিবহন করে এবং কোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আবার নির্দিষ্ট অঙ্গে প্রেরণ করে, ঠিক আছে। আর হিমোগ্লোবিনের অভাবের জন্য রক্তে অক্সিজেনের মাত্রাও কমে যায়, অক্সিজেন বহন ক্ষমতা কমে যায়, তার ফলে কোষে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায় না এবং তার ফলে ক্লান্তি অনুভব হয়। আচ্ছা, রোগীকে বারবার রক্ত বদলাতে হয়। রোগীর যদি মারাত্মক রক্তাল্পতা দেখা যায়, তাহলে কিন্তু রোগীকে বারবার রক্ত বদলাতে হয়। আর বারবার রক্ত বদলানোর জন্য কিন্তু আবার পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়। এক্ষেত্রে কি হয়, বারবার রক্ত বদলানোর জন্য রোগীর দেহের লোহার পরিমাণ বেড়ে যায়। আর দেহে লোহা জমে যাওয়ার জন্য বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, যেমন হৃৎপিণ্ডের কার্যকারিতা বা হৃৎপিণ্ডের সক্রিয়তা কমে যায়, যকৃৎ, অন্তঃক্ষরা গ্রন্থি ইত্যাদির ক্ষতি হয়। যকৃতের বৃদ্ধি ঘটে, স্প্লিন বা প্লিহার বৃদ্ধি ঘটে, ঠিক আছে, হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি এই সমস্ত ঘটে। এছাড়া কালচে মূত্র, তারপর জন্ডিস বা পাণ্ডুরোগ ইত্যাদি লক্ষণও প্রকাশ পেয়ে থাকে। আচ্ছা, থ্যালাসেমিয়া শব্দটির উৎপত্তি প্রথমে আমরা জেনে নিই। থ্যালাসেমিয়া এই শব্দটি গ্রিক শব্দ থ্যালাসা থেকে এসেছে, ঠিক আছে। থ্যালাসেমিয়া শব্দটি উৎপত্তি গ্রিক শব্দ থ্যালাসা থেকে এসেছে। থ্যালাসা কথার অর্থ হলো সমুদ্র। প্রথমে এই রোগটি ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলের মানুষের মধ্যে দেখা দিয়েছিল, তাই এই রোগটিকে থ্যালাসেমিয়া বলা হয়ে থাকে। আর 1925 সালে থমাস বেন্টন কুলি, বিজ্ঞানী কুলি লিখছি আমি, ঠিক আছে, বিজ্ঞানী কুলি প্রথম বিটা থ্যালাসেমিয়াকে, থ্যালাসেমিয়া দু প্রকার হয়, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, ঠিক আছে, বিটা থ্যালাসেমিয়াকে এরিথ্রোপ্লাস্টিক অ্যানিমিয়া হিসেবে চিহ্নিত করেন। তাই বিটা থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়াও বলা হয়ে থাকে বিজ্ঞানী কুলির নামানুসারে। আচ্ছা, থ্যালাসেমিয়া যেহেতু বংশগত রোগ, তাই ক্রোমোজোম সম্পর্কে একটুখানি বলে নিই। তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্রোমোজোম দু প্রকার, একটা হলো অটোজোম এবং অপরটি হলো সেক্স ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা প্রত্যেকটা কোষে কত থাকে, 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। আচ্ছা, এই 23 জোড়া বা 46টি ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম হলো 22 জোড়া বা 44টি ক্রোমোজোম হলো আমাদের অটোজোম, যারা দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। আর বাকি থাকলো 1 জোড়া ক্রোমোজোম বা 2টি ক্রোমোজোম, ঠিক আছে, 1 জোড়া বা 2টি। সেই 1 জোড়া বা 2টি ক্রোমোজোম আমাদের কি করে, লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, তাদেরকে বলি আমরা কি, সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে 1 থেকে 22 নাম্বার পর্যন্ত যে ক্রোমোজোম রয়েছে, মানে 1 থেকে 22 নাম্বার জোড়া পর্যন্ত যে ক্রোমোজোমগুলো রয়েছে তাদেরকে বলছে অটোজোম। আর 1 জোড়া কি রয়েছে এখানে, সেক্স ক্রোমোজোম, ঠিক আছে, 1 জোড়া বা 2টি সেক্স ক্রোমোজোম রয়েছে। আচ্ছা, অটোজোমের মাধ্যমে, অর্থাৎ 22 জোড়া যে ক্রোমোজোম রয়েছে, 1 থেকে 22 নাম্বার ক্রোমোজোম জোড়া, তাদের মাধ্যমে যে রোগগুলো বাহিত হয় তাকে বলা হয় অটোজোম বাহিত রোগ। যেমন তোমাদের সিলেবাস অনুযায়ী এক্ষেত্রে থ্যালাসেমিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, ঠিক আছে, সেক্স ক্রোমোজোম বলতে এক্স ক্রোমোজোমের কথাই বলছি এখানে, সেক্স লিঙ্ক জিন যেটা, ঠিক আছে, এক্স ক্রোমোজোম বাহিত রোগ হিসাবে এখানে মানে তোমাদের বইতে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এই দুটো রোগ আলোচনা করা হয়েছে।
আচ্ছা, থ্যালাসেমিয়াকে আমরা অটোসোম বাহিত রোগ বলছি কেন? কারণ আমরা কি জানি 1 থেকে 22 নাম্বার জোড়া যে ক্রোমোজোম রয়েছে তাদেরকে কি বলছি আমরা? অটোসোম বলছি, ঠিক আছে? সেই 1 থেকে 22 নাম্বার ক্রোমোজোম জোড়ার মধ্যে 11 নাম্বার ক্রোমোজোম অথবা 16 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে? এই দুটো ক্রোমোজোমের মধ্যে আমাদের হিমোগ্লোবিনের আলফা এবং বিটা পলিপেপটাইড উৎপাদনকারী শৃঙ্খলের জিনগুলো থাকে, ঠিক আছে? আলফা পলিপেপটাইড শৃঙ্খল উৎপাদনকারী জিনগুলো থাকে। সেই জিনগুলো মিউটেশনের ফলে বা ডিলিশন বা বিচ্যুতির ফলে কি হয়? থ্যালাসেমিয়া রোগ সৃষ্টি হয়। যেহেতু 11 বা 16 নম্বর ক্রোমোজোম জোড়ার উপস্থিত জিনের মাধ্যমে এই থ্যালাসেমিয়া রোগটা সৃষ্টি হচ্ছে, তাই এটাকে কি বলছি আমরা? অটোসোম বাহিত রোগ। আবার থ্যালাসেমিয়াকে অটোসোম বাহিত প্রচ্ছন্ন রোগও বলা হয়, ঠিক আছে? অটোসোম বাহিত প্রচ্ছন্ন রোগ লিখে দিচ্ছি এখানে। কেন প্রচ্ছন্ন রোগ বলছি? ধরি থ্যালাসেমিয়া যেহেতু, তো ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করছি আমরা, ঠিক আছে? স্বাভাবিক অবস্থায় কোনো ব্যক্তি যদি স্বাভাবিক থাকে, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে কি থাকে? দুটো ক্যাপিটাল টি জিন থাকে। এক্ষেত্রে আমি বলে দিচ্ছি ক্যাপিটাল টিটা হলো গিয়ে স্বাভাবিক জিনের ক্ষেত্রে বলছি স্বাভাবিক জিন হলো ক্যাপিটাল টি, আর থ্যালাসেমিক জিন হলো গিয়ে স্মল টি, ঠিক আছে? ক্যাপিটাল টিটা হলো প্রকট আর স্মল টিটা হলো গিয়ে প্রচ্ছন্ন। তাহলে স্বাভাবিক অবস্থায় কি থাকছে? ক্যাপিটাল টি হোমোজাইগাস অবস্থায় আর হচ্ছে প্রকট, ক্যাপিটাল টি তো প্রকট, তাহলে কি হবে? ব্যক্তি স্বাভাবিক হবে। আচ্ছা, এবার যদি হেট্রোজাইগাস অবস্থায় থাকে ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে, এক্ষেত্রেও কি হবে? ব্যক্তি স্বাভাবিকই হবে, ঠিক আছে, কিন্তু সে বাহক হবে আসলে। তা কিন্তু সে কিন্তু থ্যালাসেমিক হবে না, কারণ হোমোজাইগাস অবস্থাতে প্রচ্ছন্ন জিন কি হয়? হোমোজাইগাস অবস্থাতেই প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়ে থাকে। এক্ষেত্রে যেহেতু একটা ক্যাপিটাল টি আছে, তাই সে কিন্তু বাহক হবে। আচ্ছা, এবার যদি কারোর স্মল টিটি এই দুটো জিন থাকে, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় থাকে, সে কিন্তু থ্যালাসেমিক হবে, অর্থাৎ থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। বুঝতে পারলে যে ক্যাপিটাল টি হলো স্বাভাবিক জিন, স্মল টি হলো থ্যালাসেমিক জিন। দুটো ক্যাপিটাল টি থাকা মানে কি? সে স্বাভাবিক হবে। একটা ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ হেট্রোজাইগাস অবস্থায় থাকলে প্রকট জিনের বৈশিষ্ট্যই প্রকাশ পাবে, তাই সেক্ষেত্রে কি হবে? সে বাহক হয়ে যাবে, হেট্রোজাইগাস অবস্থায় থাকবে। আর যদি দুটো স্মল টি টি থাকে, ঠিক আছে, তা অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় থাকে, তার ক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়ার বৈশিষ্ট্য বা লক্ষণ প্রকাশ পাবে এবং সে থ্যালাসেমিক হবে। আচ্ছা, এবার একটু বইতে আসি। দেখো, থ্যালাসেমিয়া এক প্রকারের প্রচ্ছন্ন অটোসোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত লোহিত রক্তকণিকার বিশৃঙ্খলা, ঠিক আছে? প্রচ্ছন্ন অটোসোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত বললাম, অটোসোম বাহিত রোগ, কারণ 11 বা 16 নম্বর ক্রোমোজোমের জিনের ত্রুটির ফলে ঘটে থাকে এটা, তাই অটোসোম বাহিত রোগ। প্রচ্ছন্ন রোগ বললাম যে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই, ঠিক আছে, অর্থাৎ প্রচ্ছন্ন জিনগুলো হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায়, তাহলে এটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, ঠিক আছে, প্রচ্ছন্ন অটোসোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগ। লোহিত রক্তকণিকার বিশৃঙ্খলা, ঠিক আছে, লোহিত রক্তকণিকার বিশৃঙ্খলা বলছি কেন? তোমাদের একটা ছবি পাঠিয়েছি, দেখো, লোহিত রক্তকণিকার গঠনের, যেখানে হচ্ছে যেখানে লোহিত রক্তকণিকার গঠন দেখানো হয়েছে। লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকছে? হিমোগ্লোবিন থাকছে। জানি আমরা রক্তের 3টে উপাদান: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের জন্যই কি হয়? আমাদের রক্তের রং লাল হয়ে থাকে। আচ্ছা, এই হিমোগ্লোবিনের দুটো অংশ থাকে, এটা একটু লিখে দিচ্ছি। হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের কটা অংশ বলছি? দুটো অংশ, একটা হলো হিম এবং অপরটি হলো গ্লোবিন, ঠিক আছে? হিম হলো ফেরাস বা লোহা, ঠিক আছে? তোমরা একটু ছবিটা লক্ষ্য করো, হিমোগ্লোবিনের যে ছবিটা দেওয়া হয়েছে তাতে দেখতে পাবে হিম লোহাগুলো আছে চাকতির মতন, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর গ্লোবিন অর্থাৎ প্রোটিন অংশ দেখতে পাবে। সেখানে 4টা শৃঙ্খল রয়েছে, দুটো আলফা এবং দুটো বিটা শৃঙ্খল রয়েছে, ঠিক আছে? এই আলফা আর বিটা পলিপেপটাইড শৃঙ্খলগুলোই কি করে? প্রোটিন উৎপাদন করে থাকে। আচ্ছা, তাহলে হিমোগ্লোবিনের গঠনে কি পেলাম? হিম লোহার যেটা অংশটা, আর গ্লোবিন হলো গিয়ে প্রোটিন। সেটা আবার সেই প্রোটিনটা আবার কি হয়? আলফা এবং বিটা পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত হয়।
আচ্ছা, লোহিত রক্তকণিকার বিশৃঙ্খলা বলা হচ্ছে কারণ এক্ষেত্রে কি হয়, যেখানে কি এক বা একাধিক হিমোগ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খলের অনুপস্থিতি, হ্রাসপ্রাপ্ত সংশ্লেষ অথবা গঠনগত বিচ্যুতি ঘটে। ঠিক আছে, এই গ্লোবিনের মধ্যে কি থাকছে বললাম, আলফা এবং বিটা পলিপেপটাইড শৃঙ্খল থাকছে। এই আলফা বা বিটা পলিপেপটাইড শৃঙ্খলের মিউটেশন ঘটতে পারে, বা আলফা বিটা পলিপেপটাইড শৃঙ্খলের শৃঙ্খল উৎপাদনকারী যে জিনগুলো রয়েছে 11 নম্বর বা 16 নম্বর ক্রোমোজোমে, তাদের কি হয়, একটা বা দুটো জিনের বিচ্যুতি ঘটে, বা তিনটে চারটে, আলফার ক্ষেত্রে হচ্ছে তিনটে বা চারটে জিনেরও বিচ্যুতি ঘটতে পারে। ঠিক আছে, ডিলিশন বা মিউটেশন ঘটতে পারে। বিটার ক্ষেত্রে একটা বা দুটো জিনের বিচ্যুতি ঘটতে পারে। তার ফলে কি হয়, হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়। ঠিক আছে, আচ্ছা, যার ফলে তীব্র বা মৃদু রক্তাল্পতা দেখা যায়। এর ফলে কি হবে, হিমোগ্লোবিন ঠিকমতো উৎপাদিত হবে না, তার ফলে রক্তাল্পতা বা সাধারণ ভাষায় আমরা যেটাকে জানি অ্যানিমিয়া, ঠিক আছে, রক্তাল্পতায় ভুগবে, অর্থাৎ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে। পাণ্ডু রোগ দেখা যাবে, অর্থাৎ জন্ডিস এবং রসজীবনকাল। শরীরে যদি রক্তের পরিমাণ কমে যায় তাহলে সে কিন্তু দীর্ঘজীবী হবে না। রোগী যদি তীব্র অ্যানিমিয়া দেখা যায় তাহলে তাকে দ্রুত রক্ত বদলাতে হবে বারবার, তাহলে সেক্ষেত্রে কি হয়, তার জীবনকাল কমে যায়। ঠিক আছে, আয়ু কমে যায়, রসজীবনকাল ইত্যাদি পরিলক্ষিত হয়। এবার দেখো কারণ। থ্যালাসেমিয়া দুই প্রকারের, একটা হলো আলফা থ্যালাসেমিয়া এবং অপরটি হলো বিটা থ্যালাসেমিয়া। আচ্ছা, 16 নম্বর ক্রোমোজোমে উপস্থিত আলফা পলিপেপটাইড শৃঙ্খল উৎপাদনকারী জিনের যদি ডিলিশন বা মিউটেশন ঘটে তাহলে সেক্ষেত্রে কী হবে, আলফা থ্যালাসেমিয়া। আর বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কী হয়, 11 নম্বর ক্রোমোজোমে উপস্থিত বিটা পলিপেপটাইড শৃঙ্খল উৎপাদনকারী জিনের যদি বিচ্যুতি অর্থাৎ ডিলিশন বা মিউটেশন ঘটে তাহলে সেক্ষেত্রে কী হয়, বিটা থ্যালাসেমিয়া হয়ে থাকে। আচ্ছা, 16 নম্বর 11 নম্বর এই অর্থাৎ আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া কত নম্বর ক্রোমোজোমের জিনের বিচ্যুতির ফলে ঘটে সেটা কিন্তু অনেক সময় কনফিউশন হয়ে যায়, তাই এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। প্রথমে যদি ভুলে যাও, ঠিক আছে, আলফা থ্যালাসেমিয়া কত নম্বর ক্রোমোজোমের জিনের বিচ্যুতির ফলে ঘটে থাকে, তাহলে লিখবে আলফা থ্যালাসেমিয়া। এই ওয়ার্ডটা লিখে নেবে ইংলিশে। দেখো কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে কটা লেটার পেলাম আমরা এখানে, 16টা লেটার পেলাম। তাহলে আলফা থ্যালাসেমিয়া কি হয়, 16 নম্বর ক্রোমোজোমে জিনের ত্রুটির ফলে ঘটে থাকে। আচ্ছা, বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি লিখবে, বিটা লিখে নিলে তারপরে থ্যালাসেমিয়া ওয়ার্ডটা লিখে দেবে। আচ্ছা, বিটাটা কাউন্ট করতে হবে না, থ্যালাসেমিয়াতে কত লেটার আছে, 11টা লেটার আছে। ঠিক আছে, তাহলে বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়, 11 নম্বর ক্রোমোজোমের 11 নম্বর ক্রোমোজোমে বিটা পলিপেপটাইড শৃঙ্খল উৎপাদনকারী জিনের বিচ্যুতির ফলে বা মিউটেশনের ফলে কি হয়, বিটা থ্যালাসেমিয়া ঘটে থাকে। তাহলে নিশ্চয়ই মনে থাকবে 16 নম্বর ক্রোমোজোম জন্য আলফা থ্যালাসেমিয়া, আর 11 নম্বর ক্রোমোজোমের জিনের ত্রুটির ফলে কি হয়, বিটা থ্যালাসেমিয়া ঘটে থাকে। আচ্ছা, এই আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া এরা কিন্তু আবার দু প্রকারের হয়, মেজর আলফা থ্যালাসেমিয়া মেজর এবং আলফা থ্যালাসেমিয়া মাইনর। আবার বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও কিন্তু তাই, বিটা থ্যালাসেমিয়া মেজর এবং বিটা থ্যালাসেমিয়া মাইনর। ঠিক আছে, এই দুটো হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা দেখে নিই আলফা থ্যালাসেমিয়া মেজর মাইনর বা বিটা থ্যালাসেমিয়া মেজর মাইনর কীভাবে হয়। আচ্ছা, আমরা কি জানি, আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোমে আলফা পলিপেপটাইড শৃঙ্খল উৎপাদনকারী জিনের বিচ্যুতি বা ডিলিশন এবং মিউটেশনের ফলে ঘটে থাকে। আচ্ছা, 16 নম্বর ক্রোমোজোম জোড়ায় অবস্থান করে, আমরা তো তাই জানি। তাহলে এখানে 16 নম্বর ক্রোমোজোম জোড়াটা এখানে প্রথমে ধরো এটা হলো আমাদের 16 নম্বর ক্রোমোজোম জোড়া। ঠিক আছে, এর এই লোকাসগুলোতে আলফা পলিপেপটাইড শৃঙ্খল উৎপাদনকারী জিনগুলো থাকে। প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে দুটো করে আলফা পলিপেপটাইড উৎপাদনের জিন থাকে, দুটো করে, অর্থাৎ 4টা। দেখো 1 2 3 4, ঠিক আছে, 4টা আলফা পলিপেপটাইড উৎপাদনকারী জিন থাকে। এর দুটো আসে মায়ের থেকে এবং দুটো আসে পিতার থেকে।
আচ্ছা, কি জানলাম 16 নম্বর ক্রোমোজোমের এই লোকাসগুলোর মধ্যে কি থাকছে, আলফা পলিপেপটাইড উৎপাদনকারী জিনগুলো থাকছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা কিন্তু এটা ভুল করো না যে 16 নম্বর ক্রোমোজোমের মধ্যে শুধুমাত্র এই 4টা জিনই থাকে, ঠিক আছে। এই একটা ক্রোমোজোমের মধ্যে কিন্তু অনেকগুলো জিন থাকে। আমাদের ক্ষেত্রে যে সবচেয়ে বড় জিন সেটা হলো 1 নম্বর ক্রোমোজোম। সবচেয়ে বড় যে ক্রোমোজোম সেটা হলো 1 নম্বর ক্রোমোজোম। 1 নম্বর ক্রোমোজোমের মধ্যে 29680, ঠিক আছে, 2968টি জিন থাকে। এবং সবচেয়ে ছোট ক্রোমোজোম হলো ওয়াই ক্রোমোজোম, এটার মধ্যে কিন্তু 231টা জিন থাকে। তাহলে এখানে এই 16 নম্বর ক্রোমোজোমের মধ্যে কিন্তু এই 4টা জিন না, ঠিক আছে, অনেকগুলো জিন থাকে। এখানে এই লোকাসের মাধ্যমে দেখানো হচ্ছে যে আলফা পলিপেপটাইড উৎপাদনের জন্য এই 4টা জিন এই লোকাসগুলো অবস্থান করছে। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি যে স্বাভাবিক অবস্থায় কি থাকছে, 16 নম্বর ক্রোমোজোমের মধ্যে হিমোগ্লোবিন উৎপাদনের জন্য, ঠিক আছে, যে আলফা পলিপেপটাইড শৃঙ্খল রয়েছে সেটার মধ্যে আলফা পলিপেপটাইড শৃঙ্খল উৎপাদনের জন্য 4টা জিন রয়েছে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে ধরো এই জিনটার বিচ্যুতি ঘটলো, ঠিক আছে, এই 4টা জিন আছে তো, একটা জিনের বিচ্যুতি ঘটলো, তাহলে কি হবে, আলফা থ্যালাসেমিয়া হবে। এক্ষেত্রে কি হবে, আলফা থ্যালাসেমিয়া হবে, এক্ষেত্রে সে কি হবে, বাহক হবে, ঠিক আছে, সাইলেন্ট, বা এক্ষেত্রে কিন্তু রোগ লক্ষণ প্রকাশ পাবে না, সে কিন্তু বাহক হবে। আচ্ছা, ধরো একটা গেল, এরপরে দুটো জিন ধরো বিচ্যুত হয়ে গেল, ঠিক আছে, একটা দুটো জিন বিচ্যুত হয়ে গেছে, এক্ষেত্রেও কি হবে, আলফা থ্যালাসেমিয়া হবে, কিন্তু সে কি হবে, বাহক হবে, ঠিক আছে। একটা দুটো আলফা পলিপেপটাইড উৎপাদনকারী কি হলো, জিন বিচ্যুত হয়ে গেল বা মিউটেশন ঘটলো, অর্থাৎ ত্রুটিপূর্ণ জিন থাকলো, তার ফলে কি হবে, সে বাহক হয়ে যাবে। এক্ষেত্রে রোগ লক্ষণ তেমনভাবে প্রকাশ পায় না বা স্বল্প পরিমাণে রোগ লক্ষণ প্রকাশ পেতে পারে। আচ্ছা, একটি বা দুটি জিন যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে সেটাকে বলবো আমরা আলফা থ্যালাসেমিয়া মাইনর। এক্ষেত্রে কিন্তু তারা বাহকই হবে, তাদের ক্ষেত্রে রোগ লক্ষণ প্রকাশ পায় না, ঠিক আছে, বা স্বল্প পরিমাণ রোগ লক্ষণ প্রকাশ পেতে পারে। আচ্ছা, এরপরে যদি ধরো একটা দুটো বিচ্যুত হয়ে গেছে, এবার 3 নাম্বার আলফা পলিপেপটাইড উৎপাদনকারী জিনটাও বিচ্যুত হয়ে গেল বা মিউটেশন ঘটে গেল, তার ফলে কি দেখা যাবে যে তীব্র এবং কম, ঠিক আছে, এক্ষেত্রে তো রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে না বা স্বল্প পরিমাণ অ্যানিমিয়া দেখা দিতে পারে, ঠিক আছে। আর মেজরের ক্ষেত্রে কি হবে, তীব্র রক্তাল্পতা দেখা যাবে। তো এক্ষেত্রে কি হয়, মাঝারি ধরনের রক্তাল্পতা দেখা যায়। মাঝারি ধরনের রক্তাল্পতা দেখা যায়, ঠিক আছে, অর্থাৎ মাইনর আর মেজর এই দুটোর মাঝামাঝি অবস্থা দেখা যায়। আচ্ছা, এরপরে যদি ধরো এই 16 নম্বর ক্রোমোজোমের যে 4টা আলফা পলিপেপটাইড শৃঙ্খল উৎপাদনকারী জিন ছিল 4টাই ডিলিশন হয়ে গেল বা মিউটেশন ঘটে গেল, তাহলে এক্ষেত্রে কি দেখা যাবে, তীব্র রক্তাল্পতা দেখা যাবে। তীব্র রক্তাল্পতা দেখা যাবে, অর্থাৎ আলফা থ্যালাসেমিয়া মেজর দেখা দিবে, ঠিক আছে। তার মানে কি দেখতে পেলাম যে 16 নম্বর ক্রোমোজোমে যদি একটা বা দুটো আলফা পলিপেপটাইড উৎপাদনকারী জিন বিচ্যুত হয় বা ডিলিশন হয় বা মিউটেশন হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, তারা সাধারণত বাহক হবে এবং তাদের ক্ষেত্রে রোগ লক্ষণ প্রকাশ পায় না বা স্বল্প পরিমাণে রোগ লক্ষণ প্রকাশ পেতে পারে, ঠিক আছে, রক্তাল্পতা দেখা দিতে পারে। তাদেরকে কি বলছি আমরা, আলফা থ্যালাসেমিয়া মাইনর। যদি 3টি জিনই বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে, বিচ্যুত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয়, মাইনর এবং মেজর এই দুটোর মাঝামাঝি অবস্থা দেখা যায়, ঠিক আছে, এক্ষেত্রে স্বল্প রক্তাল্পতা দেখা যায়। আর যদি 16 নম্বর ক্রোমোজোমে 4টি আলফা পলিপেপটাইড উৎপাদনকারী জিনই বিচ্যুত হয়ে যায়, অর্থাৎ ডিলিশন ঘটে বা মিউটেশন ঘটে, তাহলে কিন্তু তীব্র রক্তাল্পতা দেখা যায়, সেক্ষেত্রে কি হয়, আলফা থ্যালাসেমিয়া মেজর ঘটে। আচ্ছা, এই আলফা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কি হয়, হোমোজাইগাস অবস্থার সৃষ্টি হয়, মানে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের কি হয়, দুটো যে হোমোলোগাস ক্রোমোজোম আছে উভয়েরই কি হয়, আলফা পলিপেপটাইড উৎপাদনকারী জিনগুলো বিচ্যুত হয়ে যায়, ঠিক আছে, তার ফলে আলফা পলিপেপটাইড তৈরি
হয় না। আর এর ফল হিসেবে কি দেখা যায়? তীব্র রক্তাল্পতা দেখা যায়, আর এর ফল কিন্তু মারাত্মক হয়। আর এটাকে কি বলছি আমরা? আলফা থ্যালাসেমিয়া মেজর। এক্ষেত্রে কিন্তু রোগীর রক্ত উৎপাদিত হবে না ঠিকঠাক করে, মানে হিমোগ্লোবিন উৎপাদিত হবে না ঠিকঠাক করে, তাকে বারবার রক্ত বদলাতে হবে এবং রক্ত বদলানোর ফলে তার বিভিন্ন যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়, যেমন আগেই বলেছি, যকৃৎ, প্লীহা ইত্যাদির বৃদ্ধি ঘটে, হৃদযন্ত্রের সক্রিয়তা কমে যায়, ঠিক আছে। তারপরে কালচে রঙের মূত্র, এই সমস্ত রোগ লক্ষণগুলো প্রকাশ পায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বিটা থ্যালাসেমিয়া। এই বিটা থ্যালাসেমিয়াও কিন্তু মেজর আর মাইনর এই দুই প্রকারের হয়ে থাকে। আচ্ছা, প্রথমে আমরা কি জানি? 11 নম্বর ক্রোমোজোমে এই বিটা পলিপেপটাইড উৎপাদনকারী জিনগুলো থাকে। তাহলে এখানে 11 নম্বর ক্রোমোজোমটা এঁকে দিই। মনে করি এটা হলো আমাদের 11 নম্বর ক্রোমোজোম। এই 11 নম্বর ক্রোমোজোমের এখানে এই লোকাসে এই বিটা পলিপেপটাইড শৃঙ্খল উৎপাদনকারী জিনগুলো উপস্থিত আছে। আচ্ছা, এক্ষেত্রে ধরো একটা জিনের যদি ডিলিশন বা বিচ্যুতি হয় বা মিউটেশন ঘটে যায়, বিটা থ্যালাসেমিয়া কিন্তু প্রধানত পয়েন্ট মিউটেশনের জন্যই হয়ে থাকে, ঠিক আছে। একটা জিনের এই 11 নম্বর ক্রোমোজোম জোড়া যে রয়েছে, তার একটা বিটা পলিপেপটাইড উৎপাদনকারী জিনের যদি মিউটেশন ঘটে, তাহলে কি হবে? বিটা থ্যালাসেমিয়া মাইনর ঘটবে। আচ্ছা, বিটা থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রে কিন্তু রোগীর স্বল্প রক্তাল্পতা দেখা দিতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি যে 11 নম্বর ক্রোমোজোমে যে দুটো বিটা পলিপেপটাইড উৎপাদনকারী জিন রয়েছে, এক্ষেত্রে কিন্তু একটা পিতা একটা মাতার থেকে আসে, ঠিক আছে, এই জিনগুলো। যদি একটা হচ্ছে জিনের মিউটেশন ঘটে, তাহলে কী হবে? বিটা থ্যালাসেমিয়া মাইনর। এক্ষেত্রে স্বল্প রক্তাল্পতা দেখা দিতে পারে। আর যদি বিটা থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোজোমের দুটোই বিটা পলিপেপটাইড উৎপাদনকারী জিনের মিউটেশন ঘটে, তাহলে কিন্তু বিটা থ্যালাসেমিয়া মেজর ঘটবে। এক্ষেত্রে কী হয়? বিটা গ্লোবিন পলিপেপটাইড উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং রক্তে হিমোগ্লোবিন আর থাকে না বললেই চলে। তখন রোগী মারাত্মক রক্তাল্পতায় ভোগে এবং রোগীকে কিন্তু তখন রক্ত নেওয়ার প্রয়োজন পড়ে। আচ্ছা, বিটা থ্যালাসেমিয়া মেজরকে কিন্তু বিজ্ঞানীকুলির নামানুসারে কুলির অ্যানিমিয়া বলা হয়ে থাকে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে আলফা থ্যালাসেমিয়া, ঠিক আছে, আলফা থ্যালাসেমিয়া মূলত দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন, আফ্রিকা অঞ্চলে বেশি দেখা যায়। আর এই যে বিটা থ্যালাসেমিয়া রয়েছে, এটা কিন্তু প্রধানত ভূমধ্যসাগরীয় অঞ্চলেই বেশি দেখা যায়। আচ্ছা, এবার আসছে রোগের লক্ষণে। দেখো, এই রোগের প্রধান লক্ষণ হলো হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি এবং রক্তাল্পতা। যেহেতু আলফা এবং বিটা পলিপেপটাইড উৎপাদনকারী জিনগুলো, ঠিক আছে, ডিলিশন বা হচ্ছে মিউটেশন ঘটে যায়, তার ফলে হিমোগ্লোবিন সঠিক পরিমাণে উপযুক্ত পরিমাণে উৎপন্ন হয় না এবং তার ফলে কী হয়? রক্তাল্পতা, বিশেষ করে হিমোলাইটিক অ্যানিমিয়া রোগ হয়। এছাড়া হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার ফলে লোহিত কণিকার আকারও কী হয়? ছোট হয়ে যায়, ঠিক আছে, লোহিত কণিকার আকার ছোট হয়ে যাচ্ছে। এছাড়া হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার ফলে কী হবে? শ্বাসবায়ুর আদান প্রদান, অর্থাৎ প্রত্যেকটা কোষে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তার ফলে কিন্তু রোগী দুর্বলতা অনুভব করে। এছাড়া আমরা কি জানি যে রক্ত অস্থিমজ্জা থেকে উৎপাদিত হয়। হাড়ের বিকৃত অস্থিমজ্জা এই রোগে অতিরিক্ত বৃদ্ধি পায়, ফলে হাড়ের গঠনের বিকৃতি ঘটে এবং অস্থিগুলো দুর্বল হয়ে যায়। কালচে মূত্র নিঃসৃত হয়। হৃৎপিণ্ডের ছন্দবদ্ধতায় অস্বাভাবিকতা দেখা যায়। এছাড়া ঘন ঘন রক্ত নিতে হয়, ঠিক আছে। এই রোগে কি হয়? যদি এটা মেজর আলফা থ্যালাসেমিয়া মেজর বা আলফা থ্যালাসেমিয়া মাইনর হয়, তাহলে রোগীকে ঘন ঘন রক্ত নিতে হয়। আর ঘন ঘন রক্ত নেওয়ার ফলে কী হয়? অতিরিক্ত লোহা জমে যায় এবং অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর ক্ষতি হয় এবং বৃদ্ধিও ব্যাহত হয়। এছাড়া যকৃৎ ও প্লীহার বৃদ্ধি পরিলক্ষিত হয়। প্লীহার মধ্যে অত্যধিক আরবিসি বিনষ্ট হওয়ার ফলে কী হয়? বিনষ্ট হয় এবং বিনষ্ট অংশ অপসারিত না হওয়ার জন্য প্লীহার অতিবৃদ্ধি ঘটতে থাকে। আর প্লীহার অতিরিক্ত বৃদ্ধিকে কী বলা হয়? স্প্লিনোমেগালি। আর এর ফলে রোগাক্রান্ত ব্যক্তির অনাক্রম্যতাও কমে যায়। আর আমরা জানি আমাদের
হিমোগ্লোবিন বলতে আরবিসি বা লোহিত রক্তকণিকার আয়ু হলো গড় আয়ু হলো 120 দিন। এক্ষেত্রে কিন্তু লোহিত কণিকা খুব তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায়। তার ফলে কী হয়, থ্যালাসেমিয়া রোগীর দেহের বিভিন্ন অংশে লোহা সঞ্চিত হতে থাকে। আর তাড়াতাড়ি লোহিত কণিকা বিনষ্ট হওয়ার জন্য রোগীকে কিন্তু দ্রুত রক্ত নিতে হয় বা বারবার রক্ত বদলাতে হয়। আচ্ছা, থ্যালাসেমিয়া যেহেতু বংশগত রোগ, ঠিক আছে, তাই পরবর্তী প্রজন্ম যাতে থ্যালাসেমিয়া আক্রান্ত না হয়, তাই থ্যালাসেমিয়া রোগ থেকে বাঁচার উপায় হলো, অর্থাৎ থ্যালাসেমিক শিশু যাতে উৎপন্ন না হয় তার প্রধান এবং শ্রেষ্ঠ পদ্ধতি হলো জেনেটিক কাউন্সেলিং। আচ্ছা, প্রথমে বলে দিই জেনেটিক কাউন্সেলিং কি। যে পদ্ধতির দ্বারা মানুষের বংশগত রোগের জন্য দায়ী জিনের অবস্থান জানা যায় ও পরবর্তী প্রজন্মে ওই রোগের সম্ভাবনা নির্দিষ্টভাবে নির্ণয় করা যায়, সেই পদ্ধতিটাকেই বলা হয় জেনেটিক কাউন্সেলিং। তাই বিবাহের পূর্বে একজন জেনেটিক কাউন্সিলরের কাছে গিয়ে জিনগত পরামর্শ নেওয়া উচিত, অর্থাৎ জেনেটিক কাউন্সেলিং করানো উচিত। এবং এর মাধ্যমে, এই জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে কী করা যাবে, এই থ্যালাসেমিয়া রোগকে প্রতিরোধ করা সম্ভব হবে। ধরো যেসব পরিবারে থ্যালাসেমিয়া হয় সেই সব পরিবারের লোকেরা বিয়ের আগে যদি জিনগত পরামর্শ নিয়ে থাকেন, জেনেটিক কাউন্সিলরের কাছে গিয়ে জিনগত পরামর্শ নিয়ে থাকে, তাহলে কিন্তু থ্যালাসেমিয়ার রোগ প্রতিরোধ করা সম্ভব। যদি তাদের রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় যে তারা হলো থ্যালাসেমিয়ার বাহক, তাহলে সেক্ষেত্রে তাদের বিবাহ না করলেই ভালো। দুজন থ্যালাসেমিয়া বাহকদের যদি বিবাহ হয়, ঠিক আছে, বিবাহ হয়, তাহলে কিন্তু তাদের সন্তানদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে জেনেটিক কাউন্সেলর বলে দিতে পারে যে দুজনই যদি পিতা মাতা দুজনেই যদি দুটো পরিবারের যে ছেলেমেয়ের মধ্যে বিবাহ হচ্ছে তাদের দুজনেই যদি বাহক হয়ে থাকে তাহলে তাদের বিবাহ না করাই ভালো। আচ্ছা, এরপরে হলো চিকিৎসা। কোনো আক্রান্ত রোগীর দেহ থেকে কি করা হয়, চিলেশন পদ্ধতির দ্বারা লৌহ অপসারণ করা হয়ে থাকে। আমরা আগেই জেনেছি যে থ্যালাসেমিয়া হলে পরে দেহের বিভিন্ন অঙ্গ, যকৃৎ, প্লীহা, অন্তঃক্ষরা গ্রন্থিতে, ঠিক আছে, বিভিন্ন অঙ্গে লোহা সঞ্চিত হয়ে যায়। তাই চিলেশন পদ্ধতির মাধ্যমে লোহা অপসারণ করা হয়ে থাকে। এছাড়া একটি পদ্ধতি হলো অস্থিমজ্জা প্রতিস্থাপন। যেহেতু অস্থিমজ্জা থেকে রক্ত উৎপাদিত হয়, তাই অস্থিমজ্জা প্রতিস্থাপন দ্বারাও রোগীর দীর্ঘজীবন দান সম্ভব। এছাড়া কি করতে হবে, নির্দিষ্ট সময় অন্তর রক্ত পরিবর্তন করতে হবে, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। আচ্ছা, রোগের কারণ বিশ্লেষণে বলতে পারি যে থ্যালাসেমিয়ার অটোসোমাল প্রচ্ছন্ন জিনগুলো হোমোজাইগাস অবস্থায় থাকলে পরে কী হবে, রোগের প্রকাশ ঘটবে। এই যে বলেছিলাম যে স্মল টিটি এই অবস্থায় যদি থাকে তাহলে কী হবে, সেক্ষেত্রে রোগের প্রকাশ ঘটবে। এই যে হোমোজাইগাস অবস্থাতেই কিন্তু রোগের প্রকাশ ঘটে থাকে। আর হেট্রোজাইগাস অবস্থায় কী হয়, এই যে ক্যাপিটাল টি স্মল টি যেখানে আছে সেখানে কিন্তু রোগের প্রকাশ ঘটবে না, সেক্ষেত্রে তারা কী হবে, বাহক হবে। আচ্ছা, পরবর্তী প্রজন্মের রোগের সম্ভাবনা। রোগের কারণ রোগীকে জানানোর পর সব কিছু জেনেটিক কাউন্সিলরের কাছে যাবে। সেই জেনেটিক কাউন্সিলর রোগীকে জানানোর পর সব কিছু বিশ্লেষণ করে পরামর্শদাতা জেনেটিক কাউন্সিলর দম্পতিকে তাদের পরবর্তী প্রজন্মে ওই রোগীর ঝুঁকি সম্বন্ধে সাবধান করতে পারেন, কিংবা রোগগ্রস্ত সন্তান হওয়ার সম্ভাবনা সম্বন্ধেও ওয়াকিবহাল করতে পারেন। অর্থাৎ জেনেটিক কাউন্সিলর কী করবে, জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে জানতে পারবেন যে যদি তারা দুজনেই বাহক হয় তাহলে তাদেরকে আগে থেকেই সাবধান করে দেবেন যে বিবাহ করতে না, অথবা বিবাহ হলে পরে সন্তান নেওয়ার যেন ঝুঁকি তারা না নেন। কারণ সন্তান হলে পরে সেক্ষেত্রে কিন্তু 25% চান্স থাকবে থ্যালাসেমিক শিশু উৎপন্ন হবার। আচ্ছা, রোগগ্রস্ত শিশুর জন্মের হাত থেকে মুক্তির উপায়। অসুস্থ ভ্রূণ তথা সন্তান যাতে না জন্মায় তার জন্য পরামর্শদাতা দম্পতিকে কয়েকটি পরামর্শ দিতে পারেন। অর্থাৎ যদি পিতামাতা দুজনেই বাহক হন তাহলে সেক্ষেত্রে কি বললাম যে থ্যালাসেমিক শিশু জন্মাতে পারে, সেক্ষেত্রে অনেকটাই চান্স আছে, 25% চান্স থাকবে যে শিশু থ্যালাসেমিক হতে পারে। তাহলে সেক্ষেত্রে জেনেটিক কাউন্সিলর পরামর্শ দিতে পারেন দম্পতিকে যে বন্ধ্যাত্বকরণ করা যেতে পারে, গর্ভনিরোধক ব্যবস্থা নেওয়া যেতে পারে, কৃত্রিম গর্ভধারণ বা দত্তক নেওয়া, এই ব্যবস্থাগুলো বা এই পদ্ধতিগুলো বলতে পারেন যাতে রোগগ্রস্ত শিশু জন্ম না নেয়। পরীক্ষা অনেক সময় আসে যে
থ্যালাসেমিয়ার ক্রসের ক্ষেত্রে বলছি, মা স্বাভাবিক, বাবা হলো থ্যালাসেমিয়ার বাহক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কত শতাংশ সন্তানের থ্যালাসেমিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে, বা কি সন্তান উৎপন্ন হবে, ঠিক আছে, কি ধরনের সন্তান উৎপন্ন হবে সেটা নির্ণয় করতে বলা হতে পারে। তাহলে এক্ষেত্রে দেখো, মা স্বাভাবিক, বাবা বাহক নিলাম। আচ্ছা, আমরা এখানে এ দিয়ে প্রকাশ করছি, ক্যাপিটাল এ আর স্মল এ। ক্যাপিটাল এ হলো স্বাভাবিক জিন, এটা প্রকট, আর স্মল এ হলো থ্যালাসেমিক জিন। ঠিক আছে, আচ্ছা, এখানে মা যেহেতু স্বাভাবিক, তাহলে ক্যাপিটাল এ। বাবা কি বলছি, বাহক, তার মানে কি মা স্বাভাবিক হোমোজাইগাস অবস্থায় থাকবে দুটো ক্যাপিটালে, বাবা বাহক, তার মানে এক্ষেত্রে কি হবে, হেট্রোজাইগাস অবস্থায় থাকবে একটা ক্যাপিটাল এ একটা স্মল এ। এক্ষেত্রে কিন্তু রোগ লক্ষণ প্রকাশ পাবে না, যেহেতু এখানে একটা ক্যাপিটাল এ আছে, হেট্রোজাইগাস অবস্থায় আছে। আচ্ছা, এক্ষেত্রে যে গ্যামেট উৎপাদিত হবে, মার ক্ষেত্রে কি হবে, দুটোই গ্যামেট উৎপাদিত হবে ক্যাপিটাল এ, তাই তো। আর বাবার ক্ষেত্রে, মার ক্ষেত্রে যে ডিম্বাণু উৎপন্ন হলো সেটা ক্যাপিটাল এ, আর বাবার ক্ষেত্রে যে শুক্রাণু উৎপাদিত হলো তাদের কি জিন আছে, একটার মধ্যে থাকবে ক্যাপিটাল এ, একটার মধ্যে থাকবে স্মল এ, তাই তো। আচ্ছা, এই ডিম্বাণুটা যদি এই শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে কি হবে, ক্যাপিটাল এ। আচ্ছা, এই ডিম্বাণুটা যদি এই শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে ক্যাপিটাল এ স্মল এ, এটা হবে। আচ্ছা, এবার এই ডিম্বাণুটা যদি এই শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে ক্যাপিটাল এ, তাই তো। আর এই ডিম্বাণুটা যদি এই শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে ক্যাপিটাল এ স্মল এ, এটা এই অপত্য উৎপন্ন হবে। আচ্ছা, ক্যাপিটাল এ, তার মানে এক্ষেত্রে যে অপত্য বা সন্তান হলো সে কি হবে, স্বাভাবিক। আচ্ছা, ক্যাপিটাল এ স্মল এ, তার মানে হেট্রোজাইগাস অবস্থায় আছে, বাহক হবে, এটা কিন্তু থ্যালাসেমিক হবে না। আচ্ছা, এক্ষেত্রে কি আছে, ক্যাপিটাল এ, তার মানে স্বাভাবিক হবে, তাই তো। আর এক্ষেত্রে কি আছে, ক্যাপিটাল এ স্মল এ, তাহলে বাহক হবে। অর্থাৎ পিতা মাতার মধ্যে কেউ যদি স্বাভাবিক হয় আর একজন যদি বাহক হয়, তাহলে তাদের ক্ষেত্রে যে সন্তান উৎপাদিত হবে তাদের মধ্যে কি থাকবে, 50% চান্স থাকবে স্বাভাবিক সন্তান এবং 50% চান্স থাকবে বাহক সন্তান উৎপন্ন, থ্যালাসেমিয়া বাহক সন্তান উৎপন্ন হবার।